কলকাতা মানে কালচার, কলকাতা মানে হেরিটেজ। আজকে আমি রয়েছি ইডেন গার্ডেন স্টেশনে। ইডেন গার্ডেন স্টেশনের আশপাশে যে কটা হেরিটেজ সাইট বা দর্শনীয় স্থান রয়েছে সেগুলোই আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। জয় গুরু। দমদম থেকে মাঝিরহাটগামী ট্রেন ধরে নেমে পড়লাম ইডেন গার্ডেন স্টেশনে। এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, একদম ইডেন গার্ডেন স্টেশনের সামনেই দেখতে পাচ্ছ। ইডেন গার্ডেন স্টেশন থেকে বেরিয়ে আউটরাম ঘাট আছে। আউটরাম ঘাটে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয়ে থাকে। গঙ্গা আরতির টাইমটা কিন্তু শীতকাল এবং গরমকালে চেঞ্জ হয়ে যায়। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেক দিনই গঙ্গা আরতি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু সময়ের চেঞ্জ বা পরিবর্তন দেখা যায়। তবে সাধারণত গরমকালে 6:30 থেকে গঙ্গা আরতি শুরু হয় এবং শীতকালে সেটি 6টা থেকে শুরু হয়ে থাকে। আর তোমরা যদি শনি বা রবিবারে আসো তাহলে একটু আগেই চলে আসতে পারো। এবার এখান থেকে বেরিয়ে নেক্সট লোকেশনে যাচ্ছি। এই আউটরাম ঘাট থেকে বেরিয়ে ডান দিকে সামনের দিকে কিছুটা এগোলেই পড়বে এই স্ট্যাচুটা। আচ্ছা, এখানে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির একটা স্ট্যাচু রয়েছে। আর তোমরা যদি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি মিউজিয়াম বা তার বাড়ি নৈহাটির বাড়িটি জানতে চাও যে কীরকমভাবে যাবে, কি কি দেখার জিনিস রয়েছে, তাহলে আমি লিঙ্ক উপরে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই দিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যাচুটা থেকে একদম ঘুরে যে পিছন দিকে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পাবে এখানে কিন্তু ঢুকতে গেলে এন্ট্রি ফি 20 টাকা করে লাগে। আর এখানে টাইমিংটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এই পার্কটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, 12:30 থেকে 5টা অবধি। পরে ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওটা কন্টিনিউ করছি, এখান থেকে আবার চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। আর তোমরা যদি ইডেন গার্ডেন্সে আসো, বাবুঘাটে সন্ধ্যা আরতি বা আউটরাম ঘাটে সন্ধ্যা আরতি দেখতে পাই পার্কে, তো এইখানে কিন্তু তোমরা গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ রাস্তার ওই পারে। 79D কিন্তু আসছে মধ্যমগ্রাম থেকে বাবুঘাট। এছাড়া 237 কিন্তু বিরাটির ভিতর থেকে বা বিরাটি মোড় থেকে একেবারে তোমরা উঠলে চলে আসবে বাবুঘাটে। ফলে বুঝতেই পারছো তোমাদেরকে আমি ট্রেন, বাস সবকটা অপশানই দেখিয়ে দিলাম। ট্রেনে আসতে গেলে দমদম থেকে মাঝিরহাটগামী যে কোনো ট্রেনে উঠে পড়লেই চলে আসতে পারবে ইডেন গার্ডেন স্টেশনে। নেমে সেখান থেকে দেখিয়ে দিলাম, খুবই কাছে। আর এটাই সবথেকে সহজ আমার মতে। এই মোহনবাগান ক্লাব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1889 সালে। মোহনবাগান কিন্তু ভারতের সবথেকে পুরনো ফুটবল ক্লাব। আর এই মোহনবাগানই কিন্তু এমন একটা ক্লাব যারা কিন্তু ব্রিটিশদের হারিয়েছিল এবং তখন ছিল ব্রিটিশ পরাধীন ভারত। মোহনবাগান ক্লাবকে পিছনে রেখে আর কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবে সামনে রয়েছে ইডেন গার্ডেন। তো এখন আমি রয়েছি কলকাতার অন্যতম ঐতিহ্য ইডেন গার্ডেন্স, সারা ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামের সাথে কিন্তু অনেক কিছু জড়িয়েও রয়েছে, যেমন সৌরভ গাঙ্গুলির স্মৃতি জড়িয়ে রয়েছে, তেমনই কিন্তু 1996 সালে সম্ভবত শ্রীলঙ্কার সাথে সেমিফাইনাল ম্যাচে ভারত হেরে যাওয়ায় দর্শকরা কিন্তু নারাজ হয়ে জলের বোতল থেকে শুরু করে সব কিছু ছুঁড়ে এই স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিয়েছিল। সেই কালো অধ্যায়টাও কিন্তু জুড়ে রয়েছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেডিয়ামের এই ওয়ালটাতে রয়েছে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ছবি রয়েছে। আর এই ইডেন গার্ডেন থেকে সামনে একটুখানি এগিয়ে গেলেই তোমরা এখানে গোষ্ঠপালের একটি স্ট্যাচু দেখতে পাবে। গোষ্ঠপাল কিন্তু সেই সময়ের সেরা ফুটবলার ছিলেন। আর এখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে বাল গঙ্গাধর তিলকের একটি স্ট্যাচু। বাল গঙ্গাধর তিলকের স্ট্যাচুটাকে সাইডে রেখে সামান্য আরেকটুখানি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে পুলিশ মেমোরিয়াল। আর এই মেমোরিয়ালটা কিন্তু একেবারেই রেড রোড সংলগ্ন বা লাগোয়া বলতে পারো। আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা হলো কিন্তু রেড রোড। হ্যাঁ, আর কদিন পরেই 15ই আগস্টের জন্য কিন্তু দেখতে পাচ্ছ সেজে উঠছে এই রেড রোড। বাঁশ টাস লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই রেড রোডেই কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর পরে, সাধারণত লক্ষ্মী পুজোর আগের দিন যে শোভাযাত্রা হয় বা কার্নিভাল হয়, সেটা কিন্তু এই রেড রোডেই হয়। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাঙালির গৌরব সুভাষচন্দ্র বোসের কিন্তু একটা স্ট্যাচু রয়েছে। আর এই নেতাজি সুভাষচন্দ্র বোসই ছিলেন স্বাধীনতার জন্য বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার নতুন ভাবনার বা রাস্তা খুলে দিয়েছিলেন। এখন ঠিক রয়েছি রাজভবনের সামনে।
যদিও বা রাজভবন বা আকাশবাণীতে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু তোমরা এই জায়গাগুলো এসে ঘুরতে পারো, কারণ এইগুলো কিন্তু কলকাতার এক পুরনো ঐতিহ্য। আর এই রাজভবন থেকে সামান্য দূরত্ব এগিয়েই তোমরা দেখতে পাবে আকাশবাণী ভবন। আর এই আকাশবাণী ভবন প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। যদিও বা 1936 সালে ভারত সরকার দ্বারা আনুষ্ঠানিকভাবে আকাশবাণী সম্প্রচারণ কার্যক্রম শুরু করা হয়। আর আমাদের আকাশবাণীর কথা মাথায় আসলে সবার আগে মনে পড়ে মহিষাসুর মর্দিনীর কথা। এবার আকাশবাণী থেকে আমরা আবারও ফিরে যাচ্ছি রাজভবনের বিপরীত সাইডে। রাজভবনের এই বিপরীত সাইডেই আর বেশ কিছুটা ভিতরে ঢুকলেই দেখতে পাবে এখানে রয়েছে রাসবিহারী বোসের একটি স্ট্যাচু। কলকাতার ট্রাম যে একসময় মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল আর বর্তমানে একটা ঐতিহ্য হয়ে গিয়েছে বা হেরিটেজ হয়ে গিয়েছে, সেটা নিদর্শন এখানেই একটা মানে কলকাতার ট্রাম মিউজিয়াম টাইপের ছোট্ট করে করা রয়েছে, খুবই ছোট, কিন্তু ট্রামকে মনে রাখার জন্য বাঙালিদের আবেগ বলা যেতে পারে ট্রাম। বর্তমানে অন্যান্য দেশে ট্রাম চললেও আমাদের কিন্তু কলকাতায় আর ট্রাম চলে। আর এটা একদম ঠিক পড়ছে এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রোর যে এটা হচ্ছে তার একেবারে সাইডে। আর এই ট্রাম মিউজিয়ামটা কিন্তু প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আর এখানেই দেখতে পাচ্ছ সামনে টিকিট কাউন্টার রয়েছে। এই জায়গাটাতে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। সাধারণত এই ট্রাম মিউজিয়ামটির ভিতরে তোমরা ট্রামের পুরনো কিছু মডেল দেখতে পাবে। এছাড়াও এর ভিতরে কিন্তু একটা ক্যাফেও রয়েছে। আর এখানে কিন্তু এই মিউজিয়ামটায় ঢুকতে তোমাদের 20 টাকা পার পার্সন লাগবে। দেখতে পাচ্ছ বহুদিন আগের পাতা ট্রাম লাইন, সেগুলো কিন্তু এখন আর ট্রাম চলে না বলে জং পড়ে গেছে, একদম পাথুরের রাস্তা ছিল। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ধর্মতলার, কিন্তু এই জায়গাটাই আগে কিন্তু ট্রাম ডিপো হিসেবে ব্যবহার করা হয়ে থাকতো। কিন্তু বর্তমান দিনে কলকাতায় প্রায় ট্রাম না চলার মতনই চলে, তাই এই জায়গা দিয়ে আর কোনো ট্রাম খুব একটা চলাচল করে না। তাই বর্তমান দিনে এখানে সরকারের যে গভর্নমেন্ট বাসগুলো আছে সেগুলো এখানে এসে থাকে এবং এখান থেকেই ছেড়ে যায়। এবার আমরা রাজভবনের ডান দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে এখানে কিন্তু বেশ পুরনো একটা চার্চ দেখতে পাবো। এখন আমরা রয়েছি সেন্ট জোনস চার্চের সামনে, দেখতে পাচ্ছ। আর এই চার্চটা কিন্তু বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি এবং ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই চার্চের বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে লাল রঙের বিল্ডিংটা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স অফিস। এখন আমি আছি একদিকে রাজভবন, পিছন দিকে টাউন হল, আর এই দিকে দেখতে পাচ্ছ হাইকোর্ট। এমন একটা জায়গায় রয়েছি। এই টাউন হলও কিন্তু অনেক পুরনো, এর ইতিহাসও আমি তোমাদের শর্টে জানাচ্ছি। আর এই টাউন হল সম্পর্কে জানতে গেলে যতটা জানা যায়, এটি 1813 সালে তৈরি হয়েছিল। বাস্তুশিল্পী মেজর জেনারেল জন গার্স্টিন এটিকে তৈরি করেছিলেন। ইউরোপীয়দের সামাজিক জমায়েতের জন্য ব্যবহার করা হয়ে থাকত। কলকাতা হাইকোর্টকে গঙ্গার ধারে 1862 সালে স্থাপিত করা হয়েছিল 1 জুলাই। স্বাভাবিকভাবে তখনকার দিনে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, তাই জন্য এটিকেও ইউরোপীয় গঠনশৈলীতে তৈরি করা হয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানো না, কলকাতার এই হাইকোর্ট কিন্তু সারা ভারতের মধ্যে সর্বপ্রথম হাইকোর্ট। আর এটি কিন্তু তখনকার দিনে সুপ্রিম কোর্টের মতো কাজ করতো, বা সুপ্রিম কোর্ট বলা যেতে পারে তখনকার দিনে। আর এই হাইকোর্টের একেবারে সামনে দেখতে পাচ্ছ ক্ষুদিরাম বোসের একটি স্ট্যাচু রয়েছে। তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো ক্ষুদিরাম বোস কিন্তু ভারতের ইতিহাসে সবথেকে কনিষ্ঠ। আর আমার ফ্যাক্ট চ্যানেলে বিপ্লবী ক্ষুদিরাম বোসের সম্পর্কে একটি ভিডিও আমি ছেড়েছি, আপনারা চাইলে সেটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 15ই আগস্টের প্রাক্কালে একটা ইভেন্ট চলছে, তারই তোড়জোড় দেখতে পাচ্ছ এখানে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিন্তু হাইকোর্ট থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি আসলেই পড়বে। হাইকোর্টকে পিছনে ফেলে গঙ্গার দিকে আরেকটুখানি এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই ইন্ডোর স্টেডিয়ামটি 1975 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় দ্বারা উদ্বোধন করা হয়েছিল। আর এবার আমরা চলে এসেছি একেবারে গঙ্গার ধারে বাবুঘাটে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন রানী রাসমণির স্বামীর নাম ছিল বাবু রাজচন্দ্র দাস। হ্যাঁ, এই বাবুর থেকেই বাবুঘাট নামকরণটি হয়েছে। সবশেষে বলতে পারি বাবুঘাট বা ইডেন গার্ডেন্সের
যে স্টেশন আছে, দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশন, স্টেশনের একেবারে সাইডে একটা সুন্দর পার্ক রয়েছে। এখানে তোমরা বিকেলবেলা বেশ কিছুটা সময় কাটাতে পারো, আর তার সঙ্গে সন্ধেবেলায় যে সন্ধ্যা আরতি হয় সেটাও একেবারে দেখে বাড়ি ফিরে যেতে পারো। মাঝেরহাট থেকে যে ট্রেনগুলো আসে দমদমের দিকে যায়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার সাথে কলকাতা চিনতে তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আরেকবার নতুন করে চিনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যাওয়ার আগে একটাই কথা বলবো, ভালো থেকো, ভালো রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।